সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূস। ভারতের সেভেন সিস্টার্স হুমকিতে ভয়ে ঘুম হারাম মোদির। বাংলাদেশকে আগ্নেয়াস্ত্র দিচ্ছে চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডক্টর ইউনূস। ঢাকার রাস্তায় পাক সেনাদের টহল। ভারতকে রুখতে ইউনূসকে সৈন্য দিবে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই নেওয়াজ শরীফ। ঘুম নেই মোদি সরকারের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয় কৃষকরা। ডক্টর ইউনূসের কাছে হার মানলেন মোদি। ময়ূক রঞ্জন ও শুভেন্দু অধিকারীর বাড়ি পুড়িয়ে দিচ্ছে কৃষকরা। ভেঙে যাচ্ছে মোদি সরকারের পার্লামেন্ট। থাকছে বিস্তারিত। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোনো দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত। সাময়িক সূত্রে জানা গেছে ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূস। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে ভারত। গত ১৬ বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে, কিন্তু এখন দাবার চাল উল্টে গেছে। যাকে দিল্লি সাধারণ সৈনিক মনে করত, সেই বাংলাদেশ গলার কাটা হয়ে গেছে ভারতের। ভারতের এমন কোনো একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সেই দেশের গোয়েন্দা সংস্থা মোদি সরকারকে রিপোর্ট করেছে। ডক্টর ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুটে রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের পরিকল্পনার বাইরে। এতদিন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে চালাচ্ছিল ভারত, তাই এভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধের বিশেষ সুবিধা দিচ্ছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে কবজা করে আসছিল তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরপরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনে দিনে তীব্রতর হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুদেশের বৈরতা আন্তর্জাতিক রূপ নিয়েছে। সংখ্যালঘুদের কল্পিত বিশেষ কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করেছে মোদি প্রশাসন। অথচ কট্টরপন্থী ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকনের ঘটনা, তাবলিগ জামায়াত হত্যাসহ সকল ঘটনা ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করে রাখছে, যাতে বিশ্ববাসীকে মোদি সরকার দেখাতে চাইছে যে বাংলাদেশ জঙ্গিবাদ মৌলবাদের দেশ। আরও একটা বিষয় তারা জেনে গেছে, ডক্টর ইউনূসের স্পর্শকাতর এক গোপন পরিকল্পনা। আর সেই কারণেই ভারত এখন বাংলাদেশের ওপর বেশি দাদাগিরি ফলাতে চাচ্ছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানাবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের হবিগঞ্জে কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের এক মহাসমাবেশ। এটি আয়োজন করেছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্করভাবে ভারতের ইন্ধন। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মোহরা ছিল। একটি সাময়িক সূত্র বলছে ব্রিটিশরা বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে। এই বিমান ভারতের চিকেন নেক থেকে 12 কিলোমিটার দূরে
যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব, নড়বড়ে হয়ে যেতে পারে ভারতের সেভেন সিস্টার নামে 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলো দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তারপরও ভারত বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারত ফায়দা লুটতে চেয়েছিল, নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে। কারণ দুই দেশের এমন শত্রুতাকে সুযোগ হিসাবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করে তাহলে ভারত মহাসংকটে পড়বে। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ থাকার একটি অংশ চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের রাজ্যগুলোর কথা বারবার শিরোনামে আসছে। এখনো মণিপুর রাজ্যের স্বাধীনতাকামীদের ঠেকাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো। কারণ আশঙ্কা করা হচ্ছে রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে শত শত স্বাধীনতাকামী জনতা। 2024-এর কোনো যোদ্ধা অপরাধ করলেই কি ক্ষমা পাবে? রাশেদ খান। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও প্রোপাগান্ডার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। এতে ফারুক হাসান সেদিনের হামলার বর্ণনা দেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, কেন এই হামলা? এই হামলার ইন্ধনদাতা কারা? শোনা যাচ্ছে রাঘব বোয়ালরা আসামিদের জামিন করাতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করবে। তাই যদি হয় তবে কিসের রাষ্ট্র সংস্কার, কিসের বিচার বিভাগের স্বাধীনতা? আমাদের স্পষ্ট কথা, দোষীদের ছাড় দেওয়া চলবে না। গণ অভ্যুত্থানে দুই শ্রেণীর মানুষ আহত হয়েছে। আন্দোলনের পক্ষে এবং আন্দোলন প্রতিরোধ করতে গিয়ে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি আহত লীগের পরিণত হয়েছে। তিনি বলেন, এরা কখনো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিম্মি করেছে, কখনো আহত লীগের মধ্য থেকে উপদেষ্টা দাবি করছে, কখনো সড়ক অবরোধ করছে। প্রকৃত আহতরা হাসপাতালের বিছানায়, আর অপরাধীরা বিভিন্ন জায়গায় কুকর্ম করছে। যারা ফারুক হাসানের উপর হামলা করেছে এরা হাসিনার প্রেতাত্মা। এদের কোনো ছাড় নেই, ক্ষমা নেই। যদি এরা জামিন পায় তবে ধরে নেব। এটা কোনো ছোটখাটো বিষয় না, বড় উদ্দেশ্য নিয়ে ফারুক হাসানের উপর হামলা করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে না? কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে গেল? শেখ পরিবারের একজনও কেন আটক হলো না? এখনো শহীদ পরিবার ক্ষতিপূরণ পেল না? শহীদদের তালিকা হলো না?